আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়্যিহি ওয়া হাবিবিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني رب زدني علما. স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছো, সবাইকে আমার অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ ইয়াসিন উদ্দিন, জাবালে নূর আইডিয়াল মাদ্রাসার আরবি শিক্ষক। আজকে আমি তোমাদের জন্য দাখিল নবম এবং দশম শ্রেণীর সিলেবাসভুক্ত যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর উপর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমান তোমাদের যে পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে সেটি হচ্ছে সৃজনশীল পদ্ধতি। এখনও অনেক শিক্ষার্থী রয়েছে যারা সৃজনশীল প্রশ্ন পদ্ধতি কী এটা সম্পর্কেই তোমরা জানো না। প্রথমে আমরা আলোচনার শুরুতে যে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব সেটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি কী, সৃজনশীল পরীক্ষা পদ্ধতি এটা কী। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারবদ্ধে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় এক আমূল পরিবর্তন সাধন করেছে, যার নাম হচ্ছে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি। বর্তমান সরকার এই পরিবর্তনের ধারায় শিক্ষার্থীদের মুখস্থ নির্ভর জ্ঞান থেকে বের করে সৃজনশীল করে গড়ে তোলার জন্য দাখিল পরীক্ষা সংস্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংস্কারমূলক এ পদ্ধতিতে মুখস্থের পরিবর্তে দক্ষতা ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। এক্ষেত্রে সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। আমাদের দৃষ্টিতে এই পদ্ধতি বা নতুন সিলেবাস শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় যে কোনো উদ্দীপক দৃশ্যকল্প থেকে প্রশ্ন দেওয়া হোক না কেন, পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায়ের শিক্ষণফল ভালোভাবে আত্মস্থ করা থাকলে সব প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের জন্য সহজ হবে। নিম্নে এ ব্যাপারে আলোচনা করা হলো। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান হতে কী শিখেছে তা বুঝতে পারবে এবং তা নতুন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীর চিন্তা শক্তি, উপস্থিত বুদ্ধি, এক কথায় যাচাই করার যাবতীয় জ্ঞান সে অর্জন করতে পারবে। সৃজনশীল প্রশ্নের প্রথমে একটি চমৎকার দৃশ্যকল্প অথবা উদ্দীপক অথবা একটা অনুচ্ছেদ থাকবে। এর মাধ্যমে প্রশ্নটির বিষয়বস্তুর ধারণা করা যাবে। এই বিষয়বস্তুকে কেন্দ্র করে জ্ঞানের ধাপ অনুসারে 4টা বিষয়বস্তুর আলোকে প্রশ্ন করা হবে। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা সেই 4টা বিষয়বস্তু, যে 4টা বিষয়বস্তু আলোকে প্রশ্ন করা হবে সেই বিষয়গুলো সম্পর্কে জানব। প্রথম যে বিষয়টি থাকবে সেটি ক নম্বরে জ্ঞানমূলক একটা প্রশ্ন থাকবে। এই জ্ঞানমূলক প্রশ্নের নাম্বার থাকবে 1 নম্বর। দ্বিতীয়ত অনুধাবনমূলক একটা প্রশ্ন থাকবে। অনুধাবনমূলক প্রশ্নটিতে নাম্বার থাকবে 2। এরপরে 3 নম্বরে প্রয়োগমূলক একটা প্রশ্ন থাকবে। প্রয়োগমূলক প্রশ্নে নাম্বার থাকবে 3। এরপরে উচ্চতর দক্ষতামূলক একটা প্রশ্ন থাকবে, যে প্রশ্নে নাম্বার থাকবে 4। তাহলে 1, 2, 3 এবং 4 মিলিয়ে মোট একটা সৃজনশীলে সর্বমোট 10 নম্বর থাকবে। এখন আমরা সৃজনশীল প্রশ্ন পদ্ধতি সম্পর্কে জানব।
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। এ ধরনের বহু নির্বাচনী প্রশ্নের সরবরাহ করা একই তথ্য অথবা উদ্দীপক থেকে কয়েকটা প্রশ্ন করা যায়। প্রশ্নগুলো পরস্পরের সাথে সম্পর্কিত হবে। প্রশ্নগুলোর কাঠামো সাধারণত বহু নির্বাচনী অথবা বহুপদী সমাপ্তি সূচক হতে পারে। সাধারণত অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন তৈরির ক্ষেত্রে জ্ঞান স্তরের প্রশ্ন করা হয় না। অভিন্ন তথ্যের ব্যবহার মূলত প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্নের জন্য। কখনো উদ্দীপকের দৈর্ঘ্য বড় হলে পরীক্ষার্থী পড়ার সময়ে বিষয়টি বিবেচনা করে উদ্দীপকের ভিত্তিতে অভিন্ন তথ্যের ভিত্তিতে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্নের সাথে সাথে জ্ঞান এবং অনুধাবন স্তরের প্রশ্ন হয়ে থাকে। বহু নির্বাচনী প্রশ্নপত্রে চিন্তিত দক্ষতায় বিভিন্ন স্তরের ভিত্তিতে প্রশ্নের শতকরা হার নিরূপণ হওয়া বাঞ্ছনীয়। জ্ঞানমূলক 30 থেকে 40%, 30% থেকে 40% থাকবে জ্ঞান নির্ভর প্রশ্ন। দ্বিতীয়, অনুধাবনমূলক প্রশ্ন থাকবে 30 থেকে 40% প্রশ্ন থাকবে অনুধাবনমূলক। প্রয়োগমূলক প্রশ্ন থাকবে 10 থেকে 20%, আর উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে 10 থেকে 20%। জ্ঞান ও অনুধাবনমূলক স্তর হতে মোট প্রশ্নের 70% এবং প্রয়োগ আর উচ্চতর দক্ষতা স্তর হতে মোট প্রশ্নের 30% প্রশ্ন থাকবে। এখন আমরা জানব সৃজনশীল প্রশ্ন পদ্ধতির একটা ছকের মাধ্যমে জানার চেষ্টা করব যে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির ধরন কীরকম হবে। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি, সৃজনশীল একটা প্রশ্ন, সেখানে 4টা স্তর থাকে। প্রথম স্তর থাকে জ্ঞানমূলক প্রশ্ন, দ্বিতীয় স্তর থাকে অনুধাবনমূলক প্রশ্ন, তৃতীয় স্তর থাকে প্রয়োগমূলক প্রশ্ন, চতুর্থ স্তর থেকে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টি দেখতে পাই যে একটা সৃজনশীলের 4টা অংশ থাকে। প্রথম হলো যে বিষয়টি বা যে উদ্দীপক থাকবে সেখান থেকে তোমার জ্ঞানের উপর ভিত্তি করে একটি প্রশ্ন করা হবে এবং সেটি যথাযথ উত্তর দিতে হবে বইয়ের মধ্য থেকে। দ্বিতীয় নম্বর হচ্ছে অনুধাবনমূলক, যে বিষয়টি তুমি পড়েছো, যে অনুচ্ছেদটি তোমার সামনে এসেছে, সেই অনুচ্ছেদটি থেকে তুমি কি অনুধাবন করতে সক্ষম হয়েছো সে বিষয়ের উপর তোমাকে একটি প্রশ্ন করা হবে এবং তার অনুপাতেই তোমাকে উত্তর দিতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে প্রয়োগমূলক, যে উদ্দীপকটি দেওয়া থাকবে এর ভিত্তিতে কি করণীয় এখানে আছে, কি করা যায়, এর ভিত্তিতে একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। এবং সর্বশেষ থাকবে এই পরিস্থিতিতে বা এই প্রেক্ষাপটে কি করণীয় আছে এই বিষয়ের উপর তোমাকে একটা প্রশ্ন করা হবে, যেটা থাকবে উচ্চতর দক্ষতামূলক। এরপরে আমরা জানি যে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির অন্যতম আরেকটা অংশ হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। এই বহু নির্বাচনী প্রশ্নগুলো সাধারণত বহু নির্বাচনী, বহুপদী সমাপ্তি সূচক এবং অভিন্ন তথ্যভিত্তিক 3 পদ্ধতিতে বহু নির্বাচনী প্রশ্নপত্র হয়ে থাকে। একটা হচ্ছে সাধারণ বহু নির্বাচনী, দ্বিতীয় হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী, আর অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী। এখানে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক বিষয়ের সব মিলিত হয়েছে, সব মিলিয়ে হচ্ছে হলো এই বহু নির্বাচনী প্রশ্নগুলো। এখন আমরা আসব সৃজনশীল প্রশ্ন পদ্ধতি বিষয়ের উপর বিস্তারিত করব। প্রশ্ন দক্ষতার কাঠিন্য ক্রম অনুযায়ী লেখা হবে। ক নম্বরে ক অংশ জ্ঞান এর স্তর, যে বিষয়টি তোমরা উদ্দীপকে চাবে সেই বিষয়টি একুরেট একটি উত্তর তোমাদের দিতে হবে। এখানে কোনো প্রকার ভুল উত্তর দেওয়া বাঞ্ছনীয় নয়। ক অংশ জ্ঞান নির্ভর স্তর, তথ্য স্মরণ রাখতে হবে এবং যাচাই করতে হবে। খ অংশ অনুধাবন স্তর, বিষয়বস্তু বুঝেছো কিনা তা যাচাই করে তার উপর উত্তর দিতে হবে। গ অংশ প্রয়োগ স্তর, অনুধাবন করা ধারণাকে নতুন পরিস্থিতিতে প্রয়োগ করতে পারে কিনা তা যাচাই করে। এই অংশের উত্তরগুলো পাঠ্যপুস্তক থেকে সরাসরি পাওয়া যাবে না। আর ঘ অংশ উচ্চতর দক্ষতার স্তর, যে কোনো বিষয় বিশ্লেষণ, সংশ্লেষণ বা মূল্যায়ন করার দক্ষতা যাচাই করে। এই 4টা ধরনের প্রশ্ন তোমাদেরকে করা হবে। জ্ঞান নির্ভর
জ্ঞানমূলক স্তর। এ অংশে প্রশ্নটি হবে অতি সহজ। এ প্রশ্নের মাধ্যমে পাঠ্যপুস্তক থেকে কোনো সহজ বিষয় অথবা প্রত্যয় সম্পর্কে জানতে চাওয়া হয়। এ জাতীয় প্রশ্নে কি, কে, কখন, কোথায়, কি বুঝো, সংজ্ঞা দাও, উল্লেখ করো ইত্যাদি প্রশ্নবোধক শব্দ দিয়ে করা হয়। যেমন সত্যবাণী প্রবন্ধের লেখককে, যে প্রত্যয় অথবা বিষয়টি জানতে চাওয়া হয় তা উদ্দীপক অথবা দৃশ্যকর অথবা উদ্দীপক বা দৃশ্যকর সংশ্লিষ্ট গদ্য অথবা কবিতার উল্লেখ থাকে। এরপর দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে অনুধাবনমূলক স্তর। এ অংশের উত্তর পরীক্ষার্থীকে বিষয়বস্তু থেকে বুঝে লিখতে হবে। সাধারণত উদ্দীপক অথবা দৃশ্যকল্পে ভিত্তি করে প্রশ্নটি করা হয়। যদি উদ্দীপক অথবা দৃশ্যকল্পটির চিত্র অথবা চার্ট বা সারণী বা ছবি হয় তাহলে এসবের ব্যাখ্যা চাওয়া হয়। এক্ষেত্রে কি বোঝায় তা ব্যাখ্যা বা বর্ণনা করো, কারণ দর্শাও, প্রদর্শন করো, উদাহরণ দাও, সারাংশ দাও ইত্যাদি শব্দ দ্বারা প্রশ্ন করা হয়। এখন দেখব আমরা গ নম্বর পদ্ধতি। গ নম্বর হচ্ছে প্রয়োগমূলক স্তর। প্রয়োগ হচ্ছে জ্ঞানের বাস্তবায়ন বা ব্যবহারিক দিক। এ প্রশ্নে প্রার্থীকে তার অর্জিত জ্ঞান ও অনুধাবনকে কোনো বিশেষ অবস্থায় নতুন পরিস্থিতিতে প্রয়োগ করবে। এ প্রশ্নের গঠন কাঠামোতে থাকতে পারে উদ্দীপক এবং দৃশ্যকল্পের তথ্যের সাথে সম্পৃক্ত। কেন তিনি এ জাতীয় কাজ করেছেন? উদ্দীপক অথবা দৃশ্যকল্পের তথ্যের সাথে সম্পৃক্ত অনুসন্ধান অথবা পরীক্ষণটি বর্ণনা করা। উদ্দীপক অথবা দৃশ্যকল্পের সাহায্যে সুনির্দিষ্ট উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এছাড়া বাংলা বিষয়ে প্রশ্নের শেষে প্রয়োগ করো, ব্যবহার করো, চিহ্নিত করো ইত্যাদি শব্দ দিয়ে প্রশ্ন করা হয়। তাহলে আমরা এখানে যে 4টি পদ্ধতিতে প্রশ্ন করা হয় সেই পদ্ধতির 3টি পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা চতুর্থ পদ্ধতির সম্পর্কে আলোচনা করব। চতুর্থটাই হচ্ছে উচ্চতর দক্ষতামূলক স্তর। এ অংশে শিক্ষার্থীদের চিন্তন দক্ষতার সাথে সামর্থ্য যাচাই করা হয়। এ জাতীয় প্রশ্নগুলো অবশ্যই অথবা দৃশ্যকল্পটির সাথে গভীরভাবে সম্পৃক্ত। এ অংশে প্রশ্নগুলো বিশ্লেষণ করো, যাচাই করো, মূল্যায়ন করো, বিচার করো, যথার্থতা নিরূপণ করো, পরামর্শ দাও, আলোচনা করো, সংকলন করো, সপক্ষে বিপক্ষে যুক্তি দাও ইত্যাদি পরামর্শ দাও, আলোচনা করো, সংকলন করো ইত্যাদি শব্দের ব্যবহার করা এখানে হয়ে থাকে। কোনো কোনো সময় যুক্তিসহ মতামত বা দৃষ্টিভঙ্গিও চাওয়া হতে পারে। পরীক্ষার্থী ইচ্ছা করলে সৃজনশীল প্রশ্নের বিভিন্ন অংশের উত্তর আগে পরে লিখতে পারবে। কোনো একটা প্রশ্নের ক অংশের উত্তর লিখে অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে পারে এবং পূর্বের প্রশ্নটির খ অংশের উত্তর দিতে পারে। এক্ষেত্রে পরীক্ষার্থীকে সতর্কতার সাথে প্রশ্নের ক্রমিক নং তো যে নম্বরটি সে লিখবে এবং যে অংশটি শনাক্তকরণ বর্ণটি ক, খ, গ, ঘ সম্পূর্ণভাবে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। প্রশ্নগুলো ধারাবাহিকভাবে লেখা বাঞ্ছনীয়। ধারাবাহিকভাবে যে প্রশ্নের উত্তর লিখবে সেটি ধারাবাহিকতা বজায় রেখে লেখার চেষ্টা করবে। তাহলে যিনি পরীক্ষক থাকবেন তিনি পরীক্ষার খাতাটি দেখে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এখন আমরা বহু নির্বাচনী তথা MCQ বা মাল্টিপল চয়েস কোশ্চেন বহু নির্বাচনী প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রচলিত পরীক্ষা পদ্ধতির এক কথায় অথবা এক বাক্যে প্রশ্ন উত্তরের মাধ্যমে শিক্ষার্থীদের মুখস্থ করার দিকে ধাবিত করেছে। সংস্কার পদ্ধতিতে পরীক্ষার্থীদের অর্জিত জ্ঞান, অনুধাবন ক্ষমতা, নতুন পরিস্থিতিতে অর্জিত জ্ঞান, অনুধাবন ক্ষমতা, নতুন পরিস্থিতিতে অর্জিত জ্ঞান, অনুধাবনের প্রয়োগ, বিশেষ ক্ষেত্রে বা পরিস্থিতিতে বিশ্লেষণ, সংশ্লেষণ এবং মূল্যায়ন করে উচ্চতর দক্ষতা যাচাই করা হয়। সংস্কারমূলক নতুন পরীক্ষা পদ্ধতিতে বহু নির্বাচনী প্রশ্নের ধরনও পরিবর্তিত হয়েছে। এ পদ্ধতিতে বহু নির্বাচনী প্রশ্ন প্রাথমিকভাবে 3টা ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথম নম্বর হচ্ছে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন। এ ধরনের প্রশ্নের সূচনা প্রশ্নের আকারে অসম্পূর্ণ বাক্য হিসেবে দেওয়া থাকে যা উদ্দীপক হিসেবে কাজ করে। এরপরে থাকে 4টা বিকল্প উত্তর যার মধ্য থেকে সঠিকটি বেছে নিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। দাখিল পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন নির্ভর, স্মৃতি নির্ভর
সূচনাতে 3টি তথ্য দেওয়া হয়। এই 3টি তথ্য সম্পর্কিত 4টা উত্তর থেকে পরীক্ষার্থীকে করতে হয়। এই ধরনের প্রশ্নের উচ্চতর দক্ষতা যাচাই করা হয়। তাহলে এখানে আমরা দুইটি বিষয় সম্পর্কে বহু নির্বাচনী প্রশ্ন আছে সেই দুইটি পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে অভিন্ন তথ্য নির্ভর পদ্ধতি। অভিন্ন তথ্য নির্ভর পদ্ধতি এখানে তথ্য নির্ভর বলতে এই বহু নির্বাচনী প্রশ্নে সরবরাহ করা একই তথ্য অথবা উদ্দীপক থেকে কয়েকটি প্রশ্ন করা যায়। প্রশ্নগুলোর কাঠামো সাধারণত বহু নির্বাচনী অথবা বহুপদী সমাপ্তি সূচক হতে পারে। সাধারণত অভিন্ন তথ্য ভিত্তিক করা হয় না। অভিন্ন তথ্যের ব্যবহার মূলত প্রয়োগ উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্নের জন্য। কখনো উদ্দীপকের দৈর্ঘ্য বড় হলে পরীক্ষার্থীর পড়ার সময় বিষয়টি বিবেচনা করে উদ্দীপকের ভিত্তিতে অভিন্ন তথ্যের উপর ভিত্তি করে উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্নর সাথে জ্ঞান এবং অনুধাবনমূলক স্তরের প্রশ্ন হয়ে থাকে। বহু নির্বাচনী প্রশ্নের চিন্তন দক্ষতায় বিভিন্ন স্তরের ভিত্তিতে প্রশ্নের শতকরা হার নিম্নরূপ হওয়া বাঞ্ছনীয়। এখানে আমরা দেখি যে জ্ঞানমূলক প্রশ্ন 30 থেকে 40% হয়ে থাকে, অনুধাবনমূলক প্রশ্ন 30 থেকে 40%, প্রয়োগমূলক প্রশ্ন 10 থেকে 20%, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন 10 থেকে 20%। জ্ঞান ও অনুধাবনমূলক স্তর হতে মোট প্রশ্নের 70% এবং প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তর হতে মোট প্রশ্নের 30% প্রশ্ন থাকবে। তাহলে দাখিল পরীক্ষার্থীরা তোমরা এতক্ষণ পর্যন্ত প্রশ্নের সৃজনশীল প্রশ্ন পদ্ধতি কী, প্রশ্ন পদ্ধতির ধরন কী, কয় ধরনের প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হয়ে থাকে এই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম। এখন আমরা আসব যে বিষয়ের উপর, সেটি হচ্ছে যে তোমরা যখন আরবিতে প্রশ্নগুলোর উত্তর লিখবে তখন তোমাদেরকে অবশ্যই ধারাবাহিকভাবে আরবি প্রশ্নগুলো আরবিতে দেওয়ার চেষ্টা। একটা গুরুত্বপূর্ণ টিপস থাকবে, সেটি হলো তোমরা পরীক্ষা খাতায় 1 নং প্রশ্ন, 2 নং প্রশ্ন, 3 নং প্রশ্নের উত্তর, 4 নং প্রশ্নের উত্তর এভাবে বাংলায় না লিখে আরবিতে লিখলে তোমাদের জন্য উত্তম হবে। পরীক্ষা খাতায় সৌন্দর্য বৃদ্ধি পাবে। বিশেষ করে কোরআন মাজিদ, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, হাদিস শরীফ এবং ফিকহের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হবে। তোমরা আরবিতে প্রশ্নগুলো এভাবে লিখতে পারো: আল-ইজাবাতু আনিস সুয়ালিল আউয়াল, আল-ইজাবাতু আনিস সুয়ালিস সানি। 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর, আল-ইজাবাতু আনিস সুয়ালির রাবি, আল-ইজাবাতু আনিস সুয়ালিস সাদিস, আল-ইজাবাতু আনিস সুয়ালিস সাবি, আল-ইজাবাতু আনিস সুয়ালিস সামিন, আল-ইজাবাতু আনিস সুয়ালিল আশির, আল-ইজাবাতু আনিস সুয়ালিল আহাদ আশরা, আল-ইজাবাতু আনিস সুয়ালিল ইসনা আশরা, আল-ইজাবাতু আনিস সুয়ালি সুলুস আশরা, আল-ইজাবাতু আনিস সুয়ালি আরবা আশরা, আল-ইজাবাতু আনিস সুয়ালিল খামসা আশরা। এভাবে ধারাবাহিকভাবে তোমরা আরবিতে প্রশ্নগুলোর নাম্বার দিতে পারো। এরপরে যখন তোমরা নাম্বার দিয়ে প্রশ্নটি শুরু করবে, এরপরে তোমরা প্রশ্নের প্রথম যে অংশগুলো লিখবে সেটি লেখার সময় তোমরা ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তরগুলো, ভূমিকাগুলো সুন্দরভাবে দেওয়ার আরবিতে তোমরা এই প্রশ্নের কোটেশনগুলো দেওয়ার চেষ্টা করবে। যথাসম্ভব আরবিতে কোটেশন দিলে দেখা যাবে যে যিনি পরীক্ষক থাকবেন তিনি তোমাদের প্রশ্নগুলো বেশি বেশি করে নাম্বার দিবেন। কেন্দ্রীয় পরীক্ষা A+ পাওয়ার জন্য তোমাদের কিছু টিপস এখন শেয়ার করব। কেন্দ্রীয় পরীক্ষা A+ জন্য তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস হলো যা পরীক্ষায় ভালো নাম্বার পেতে একান্ত সহায়ক বলে আমি মনে করি। টিপস সমূহ হলো
তোমরা তোমাদের পরীক্ষা খাতায় আরবি বিষয়গুলিতে উৎস, প্রসঙ্গ, উপসংহার বাংলায় না লিখে আরবিতে লিখবে, তাহলে ভালো নম্বর পাওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। এবং প্রত্যেক প্রশ্নের যে পয়েন্টগুলো দিবে তা একটু ব্যতিক্রম শ্রেণীর দেওয়ার চেষ্টা করবে। সবসময়ের জন্য নতুন নতুন পয়েন্ট দ্বারা প্রশ্ন শুরু করার চেষ্টা করবে, যেন যিনি পরীক্ষক থাকবেন তিনি বুঝতে না পারেন যে প্রশ্নটি কোথা থেকে বা কোন গাইড থেকে এটি নেওয়া হয়েছে, এটি যেন তিনি রিয়েলাইজ করতে সক্ষম না হন। তোমরা এভাবে নতুন নতুন পয়েন্ট দ্বারা প্রশ্ন শুরু করবে। বাংলা এবং আরবি দুটোই তুলে ধরা হলো। সূচনা, ইফতিতা দিতে পারো, আল মুকদ্দমা দিতে পারো, বিদায়াতুল জওয়াব বা ইফতিতাহুল জওয়াব, ইবতিদাউল জওয়াব, মুকদ্দমাতুল জওয়াব, ফাতিহাতুল কালাম। এভাবে আল ইবতিদাউ, আল বিদায়াতু, আল ইস্তিহলালু উপস্থাপনা, আউলাম মানে প্রথম কথা, ইস্তিহলালুল কালাম উপস্থাপনা বক্তব্য, শুরুউল কালাম সূচনা বক্তব্য, আল ইস্তিকক হুকুকুল কালাম। এভাবে তোমরা প্রথম ইন্ট্রোডাকশন তথা সূচনা বা ভূমিকার প্রশ্নটি এটা দ্বারা তোমরা শুরু করতে। যখন প্রশ্নের ভিতরে উৎসটাকে তোমরা বিভিন্ন নামে নামকরণ করতে পারো, মাখুজ, আল মারকাজ, আল মানা, আল মুত্তালিয়া, আল মুরাবিতা প্রসঙ্গ, আল মুনাসাবাত প্রসঙ্গটাকে তোমরা আল মুনাসাবাত যখন আমরা আরবিতে ব্যাখ্যা লিখি এই পয়েন্টগুলো দিয়ে থাকি। যেমন প্রসঙ্গর ক্ষেত্রে আল মুনাসাবাত, আল মাউজু তথা উদ্দেশ্য, আর রবিতু, আফাকুল কালাম, আল ইকতেবাসু, আল মাফতাহু, তাওসিমু, আলাকাতুল বায়ান ইত্যাদি কোটেশন দ্বারা তোমরা দিতে পারো। এরপর আমরা শেষ হবে তখন আমরা এই কোটেশনগুলো দিতে পারি। আল ইকতেতাম, খুলাসাতুল বায়ান, নেহায়াতুল বায়ান, আল হাসিলুল মাহাসিল, আল ইনতেহা, আল কালিমাতু ওয়ান নেহায়াত, আল খিতামু, খুলাসাতু, সামরাতুল জওয়াব বা সামরাতুল কালাম ব্যবহার করতে পারো। যে বিষয়টি জানলা বা উৎস এবং উপসংহার, এই প্রসঙ্গ সূচনা, উৎস, প্রসঙ্গ এবং উপসংহারে তোমরা এভাবে বিভিন্ন কোটেশন ব্যবহার করতে পারো। এটি আরবির ক্ষেত্রে প্রযোজ্য। আরবির ক্ষেত্রে তোমরা এই কোটেশনগুলো ব্যবহার করতে পারো। এখন আমরা আসবো কোটেশন মাধ্যমে লিখব, তখন আমরা ভূমিকা বা সূচনা, এটা অবতারণা, উপস্থাপনা, উপক্রমণিকা, উদ্বোধনী বক্তব্য, উপকথা, কলিকথা, কিছু কথা, প্রারম্ভিকা, প্রাককথন, প্রস্তাবনা, পেশ কালাম, প্রথম কলি, পূর্ব প্রাককথন, পূর্বভাস, মুখবন্ধ, শুরু কথা, সূচনা, সাধারণ আলোকপাত, সংকলন তথ্য, সূত্রিকা, প্রাথমিক কথা। ভিতর থেকে তোমরা যে কোনো একটি পয়েন্ট দিতে পারো সূচনা বক্তব্যে। এরপরে উৎসতে উৎস, প্রশ্রবণ, উৎপত্তিস্থল, সূত্রপাত যে কোনো একটি দিতে পারো। এরপরে উপসংহারে তোমরা সমাপনী বক্তব্য বা অন্তিকা, অনুসিদ্ধান্ত, জবনিকা, ইতিকথা, পরিশেষ কথা, শেষ বাণী, কথা, সার বা মন্তব্য সার, উপসংহার ইত্যাদির ভিতর থেকে যে কোনো একটি কোটেশন তোমরা দিতে পারো। এখন আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা তোমাদের আরবি এবং বাংলা মাধ্যমের প্রথম ইন্ট্রোডাকশান, কনক্লুশন এবং মাঝখানে যে উৎসগুলো রয়েছে এই উৎসগুলোর যে পয়েন্টগুলো তোমরা দিতে পারো সেই পয়েন্টগুলো আরবি এবং বাংলা মাধ্যমে আমরা আলোচনা করলাম। এখন দেখব আমরা যখন হাদিস লিখতে যাব, হাদিসের অনুবাদগুলো লেখার ক্ষেত্রে আমরা এগুলোকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। হাদিস
এর অনুবাদগুলো সুন্দরভাবে কোটেশন কেন্দ্রিক লেখার জন্য চেষ্টা করবে। আর হাদিসের যে সূচনা যে আমরা বক্তব্যটি দেব সেটি ভূমিকা বা সূচনা দিয়ে শুরু করতে পারি। এরপরে হাদিসের উৎস 4টা ধরনের আমরা লিখতে পারি। প্রশ্ন উল্লেখিত যে কোনো হাদিসের কোনো একটা উৎস লিখলেই হবে। আমরা এখানে 4টি উৎস সম্পর্কে আলোচনা করব। এই 4টার মধ্য থেকে তোমরা যে কোনো একটি উৎস হাদিসের অনুবাদ লেখার ক্ষেত্রে শুরুতে তোমরা দিতে পারো। আর প্রথম, বিশিষ্ট বিদ্যা অনুরাগী মুহাদ্দিসিনের নিকট দিবালোকের ন্যায় স্পষ্ট যে প্রশ্নে আনিত মুক্তা খচিত হাদিস খানা বিশুদ্ধ ও নির্ভুল হাদিস গ্রন্থ মিশকাতুল মাসাবি এর অন্তর্গত কিতাবুল আদাব এর বাবুস সালাম হতে সংকলন করা হয়েছে। তাহলে হাদিসে তোমরা সূচনায় এটি দিতে পারো, অথবা আল মারকাজ প্রশ্নে আনিত মুক্তা খচিত আলোচ্য হাদিস খানা বিখ্যাত সাহাবী তথা মুহাদ্দিস আবু আবদুল্লাহ মোহাম্মদ ওয়ালি উদ্দিন কর্তৃক সংকলিত মিশকাতুল মাসাবি নামক হাদিস গ্রন্থের অন্তর্গত কিতাবুল কিয়াম বা কিতাবুল সালাম থেকে চয়ন করা হয়েছে। এরপরে আল মানা আলোচ্য হাদিসখানা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা শায়খ ওয়ালি উদ্দিন কর্তৃক সংকলিত মিশকাতুল মাসাবি নামক গ্রন্থের কিতাবুল আদাবের বাবু সালাম অধ্যায় থেকে নেওয়া হয়েছে। মাখুজুল হাদিস প্রশ্নে আনিত আলোচ্য হাদিসখানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমিয় বাণীর অন্তর্গত আল্লামা শায়খ ওয়ালি উদ্দিন সংকলিত মিশকাতুল মাসাবির অন্তর্গত বাবুল ইস্তেজান তথা অনুমতি অধ্যায় থেকে নেওয়া হয়েছে। তোমরা উৎসে হাদিস এর অনুবাদ লেখার ক্ষেত্রে এই 4টির থেকে যে কোনো একটি বিষয়কে তোমরা উৎস হিসাবে হাদিসের শুরুতে দিতে পারো। এরপরে আমরা বিষয়ভিত্তিক দিক নির্দেশনা এবং পরামর্শমূলক কিছু আলোচনা করব। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো এবং রুটিন মাফিক তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। তাহলে প্রণীত সৃজনশীল একটা দুর্বোধ্য বিষয়, তাই তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমরা পরীক্ষা ভীতি জয় করতে পারবে ইনশাআল্লাহ। নিম্নে বিষয়ভিত্তিক আলোচনা করা হলো। প্রথমে আমরা কোরআন এবং হাদিস সম্পর্কে জানবো এবং হাদিসের সিলেবাস সম্পর্কে জানব। প্রথমে আমরা কোরআন সম্পর্কে জানবো। কোরআন সর্বস্ব এখানে সৃজনশীল প্রশ্নে 60 নম্বর থাকবে। কোরআন এবং তাজবিদ বিষয়ে সৃজনশীল প্রশ্নসমূহের যথাযথ উত্তর প্রদানের জন্য সিলেবাসে অন্তর্ভুক্ত প্রত্যেকটি সূরার অনুবাদ সম্পর্কে তোমাদেরকে ভালো ধারণা থাকতে হবে। কেননা যখন তোমরা প্রশ্ন হাতে পাবে তখন প্রথমত তোমরা বুঝতে হবে প্রশ্নে উল্লেখিত অংশটুকু কোরআনের কোন সূরার এবং এর উদ্দীপকের কাহিনীটা বোঝার চেষ্টা করবে। আর অবশ্যই তোমরা প্রত্যেক সৃজনশীল প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদান করবে, তাহলে ভালো নম্বর পাবে। তাজবিদ বিষয়ের প্রতি একই বক্তব্য। তোমরা তাজবিদের সব বিষয় সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নিবে। এ বিষয়ে আরও যা জানা প্রয়োজন, সূরা বাকারা, সূরা আল ইমরান এর পূর্ণ অর্থ জানা থাকতে হবে। আয়াতসমূহের শানে নুজুল, মূল বক্তব্য ভালোভাবে জানা থাকতে হবে। প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা প্রশ্ন উত্তর যত বেশি সম্ভব প্রাসঙ্গিক আয়াত ও হাদিস দ্বারা ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। প্রয়োগমূলক প্রশ্নে তারকিব থাকলে তা দেওয়া উচিত, এতে করে ভালো নম্বর পাওয়া যায়। প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতার প্রশ্ন উত্তরে অবান্তর লেখা পরিহার করা উচিত। অনাবশ্যক লিখে তোমরা সৃজনশীল প্রশ্ন পদ্ধতিগুলোকে খুব বেশি বড় করবে না। প্রথম হচ্ছে তোমরা নম্বর বন্টন সম্পর্কে দেখা থাকবে। কোরআন ও তাজবিদের জন্য তোমরা তোমাদের মূল বই ও গাইড ভালোভাবে পড়বে, আর বিশেষ করে বিভিন্ন শব্দের অর্থ সম্পর্কে ভালোভাবে পড়বে। তোমরা তোমার খাতায় উত্তর প্রদানের সময় সতর্কতার সাথে ঠিক নম্বরে সঠিক উত্তর প্রদান করার প্রতি তোমরা বিশেষভাবে লক্ষ্য রাখবে। তাহলে আমরা কোরআনের সিলেবাস সম্পর্কে জানলাম যে কোরআনে 60 নম্বর হচ্ছে সৃজনশীল এবং 40 নম্বর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর পরীক্ষায় আসবে। এখন আমরা হাদিসের সিলেবাস সম্পর্কে জানব। সর্বমোট নম্বর হচ্ছে 100, 90 থেকে 50 নম্বর থাকবে। এখানে কোনো বহু নির্বাচনী অপশন থাকবে না। হাদিসের ক্ষেত্রে তোমরা মূল বই এবং গাইড এবং গত 4-5 বছরের প্রশ্ন
ফলো করবে। আর তোমাদের বইয়ে উল্লিখিত হাদিস সময়ে গুরুত্বপূর্ণ 8 থেকে 10 জন রাবীর সম্পর্কে একটা পুরোপুরি ধারণা রাখবে। তাহলে তোমরা এক কথায় এবং এক বাক্যে উত্তরগুলো তোমরা ভালোভাবে দিতে পারবে। আর অনুবাদের ক্ষেত্রে 32 নম্বর। সুপ্রিয় বন্ধুরা, যারা পরীক্ষায় ভালো নম্বর পেতে চাও তাহলে অবশ্যই হাদিসের অনুবাদ লেখার সময় সংকলন তথ্য, উৎস, প্রসঙ্গ, সরল অনুবাদ, শেষ কথা এবং হাদিসের শিক্ষা এই বিষয়গুলা তোমরা মাথায় রেখে লেখার চেষ্টা করবে। কারণ তোমরা যতটা বেশি কোটেশন কেন্দ্রিক হাদিসের অনুবাদগুলা দিতে পারবে, তোমাদের হাদিসের অনুবাদগুলা দিতে পারবে তত বেশি ভালো করতে সক্ষম হবে। হাদিসের অনুবাদ লেখার ক্ষেত্রে তোমরা যে বিষয়টিকে লক্ষ্য রাখবে সেটি হলো যে হাদিস অনুবাদগুলো বেশিরভাগ ক্ষেত্রে পয়েন্ট নির্ভর লেখার চেষ্টা করবে। একটা হাদিসের ক্ষেত্রে অন্তত 5টি পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। প্রথমে ভূমিকা অথবা মাখুজ, তারপরে সংকলন তথ্য অথবা হাদিস সংগ্রহ, এরপরে হাদিসের বিষয়বস্তু, তারপরে হাদিসের সরল অনুবাদ, এরপরে হাদিসের শিক্ষা অথবা উপসংহার, এভাবে পয়েন্ট ভিত্তিক অনুবাদ দেওয়ার চেষ্টা করবে। ছোট প্রশ্ন থাকবে 12 নম্বর। এক্ষেত্রে তোমরা যদি অনুবাদ ভালোভাবে পারো এবং অনুবাদ সংশ্লিষ্ট তাহকিক সম্পর্কে তোমরা যদি ভালো ধারণা রাখো তাহলে ছোট প্রশ্নে ভালো নাম্বার পাবে। ছোট প্রশ্নে ভালো নাম্বার পাইতে চাইলে গুরুত্বপূর্ণ কিছু রাবীর জীবনী সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জীবনী, এভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার জীবনী, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জীবনী, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার জীবনী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার জীবনী, এভাবে কিছু সংখ্যক রাবীদের অন্তত 10 থেকে 12 জন রাবীর ভালোভাবে তাদের জীবনীটা আয়ত্ত করার চেষ্টা করবে। এরপরে তোমাদের হাদিসে মুখস্থ 6 নাম্বার থাকবে। পরীক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে তোমরা তোমাদের মূল বইয়ের সর্বনিম্ন 3টি ছোট এবং সহজ হাদিস মুখস্থ রাখবে। কেননা তুমি যে হাদিসটা মুখস্থ করছো তা অনেক সময় পরীক্ষা অনুবাদ হিসেবে আসতে পারে। বিশেষ দ্রষ্টব্য, মুখস্থ হাদিস লেখার সময় অবশ্যই জের, জবর এবং পেশ এবং রাবীর নাম এবং মূল কিতাবের নাম তোমাদেরকে উল্লেখ করতে হবে। তোমরা আরবিতে হাদিসটি মুখস্থ লেখার সময় প্রত্যেকটি হরকত, রাবীর নাম, হাদিসের বর্ণনাকারী এগুলো এবং মূল হাদিস গ্রন্থের নাম লিখে অনুবাদটি সুন্দরভাবে লিখবে। তাহলে তোমরা পরিপূর্ণ নাম্বার পাবে। তাহলে আমরা এতক্ষণ হাদিসে সম্পর্কে সিলেবাস এবং হাদিস প্রসঙ্গে আলোচনা করলাম। এখন আমরা আরবি প্রথম পত্র সম্পর্কে আলোচনা করব এবং সিলেবাস সম্পর্কে আলোচনা করব। পরীক্ষার্থী বন্ধুরা, আরবি প্রথম পত্রের সর্বমোট নম্বর থাকবে 100 নম্বর। আরবি প্রথম পত্রের জন্য তোমাদের কিছু টিপস নিম্নে দেওয়া হলো। তোমরা তোমাদের মূল বইয়ের যে নজগুলো রয়েছে সেই নজসমূহে যথাযথভাবে এগুলোর অনুবাদ পড়বে। ভালোভাবে প্রত্যেকটি শব্দের শব্দকেন্দ্রিক অনুবাদ পড়ার চেষ্টা করবে। শব্দার্থ বেশি বেশি করে মুখস্থ করবে। তাহকিক সম্পর্কে ভালো ধারণা রাখবে। তাহকিক জানাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা দাখিল পরীক্ষার পরে যখন তোমরা আলেমে যাবে, আলেমে গেলে তোমাদের কোরআনের জন্য বাধ্যতামূলক 6টি অনুবাদে 18 নম্বর তাহকিক এবং হাদিসে 5টি অনুবাদে 15 নম্বর তাহকিকে বাধ্যতামূলক এখানে লিখতে হবে। কোনো বাড়তি কোনো অপশন এখানে থাকবে না। এবং যে কোনো ছোট প্রশ্নের উত্তর দিতে গেলে তাহকিকটা জানা খুবই জরুরি। তাহলে আমরা তাহকিক করব ইনশাআল্লাহ। এরপরে খুলাসা ভালোভাবে পড়লে, সারমর্মগুলা ভালোভাবে পড়লে এর দ্বারাও ব্যাখ্যা লেখা যায় সহজে। শুধুমাত্র খুলাসা এর জায়গায় তাশরিহাত লিখবে এবং তার আগে মাখুজ, মুনাসাবাত ও পরে খতেমা যোগ করবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বারবার তোমরা রিভিশন দিবে। তাহলে এতক্ষণ আমরা আরবি প্রথম কিছু টিপস সম্পর্কে জানতেছিলাম। টিপসগুলো তোমাদের আরবি প্রথম পত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা আরবি দ্বিতীয় পত্র সম্পর্কে কিছু টিপস শেয়ার করব। আরবি দ্বিতীয় পত্রের সর্বমোট নাম্বার থাকবে 100 নাম্বার। তাহলে পরীক্ষার্থী বন্ধুরা, নতুন সিলেবাসের আওতায় তোমরা প্রথম যারা বাংলা দ্বিতীয় পত্র 100 নম্বরের পূর্ণাঙ্গ পরীক্ষা অংশগ্রহণ, বাংলা
প্রথম পত্রে 100 এবং দ্বিতীয় পত্রে 100 নম্বর তোমাদের জন্য ধার্য রয়েছে। তদ্রূপ আরবি প্রথম পত্র এবং আরবি দ্বিতীয় পত্র তোমাদের জন্য 100 নম্বর রয়েছে এবং এগুলো গ্রুপিং নম্বর। বিশেষ করে যখন তোমরা আরবি প্রথম পত্রে যদি একটু খারাপ করো তাহলে আরবি দ্বিতীয় পত্র থেকে এই নম্বরটি উঠানোর চেষ্টা করবে, কারণ এটা হচ্ছে গ্রুপিং সাবজেক্ট। এভাবে আরবি বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র এই দুইটিও তোমরা গ্রুপিং সাবজেক্ট, যেহেতু যদি একটাতে খারাপ করো অন্যটি থেকে সুযোগ রয়েছে দুইটা থেকে তোমাদেরকে ভালো নাম্বার গ্যাপটা পূরণ করার। তোমাদের লেখার ক্ষেত্রে কোনো প্রকার ভয় ভীতি এগুলো তোমরা কখনোই করবে না। আর তোমাদের জন্য পরামর্শ হচ্ছে যে ব্যাকরণ, ভাব সম্প্রসারণ বা চিঠি, দরখাস্ত রচনা এই বিষয়গুলো লেখার প্রতি তোমরা খুবই মনোনিবেশ হবে। আমরা তাহলে আরবি প্রথম পত্র সম্পর্কে জানলাম। সেটি হচ্ছে যে সেই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি আমাদেরকে প্রদান করলাম। এরপরে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো তা হচ্ছে আরবি দ্বিতীয় পত্র। আরবি দ্বিতীয় পত্র নম্বর থাকবে মোট 100 নম্বর থাকবে। তোমাদের জন্য আরবি দ্বিতীয় পত্রের টিপস হলো হেদায়েতুন নাহু এবং সরফের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আরবিতে দেওয়ার চেষ্টা করবে এবং এখন বাধ্যতামূলক আরবিতেই দিতে হবে, তাহার কোনো বিকল্প নাই। অবশ্যই তোমরা আরবি প্রশ্নগুলো আরবিতে উত্তর দিবে। সংজ্ঞামূলক প্রশ্নের সময় কমপক্ষে একটি করে আরবি সংজ্ঞা প্রদান করবে। নাহু ও সরফে প্রত্যেকটি প্রশ্ন উত্তর অবশ্যই উপস্থাপনা এবং উপসংহার দিবে। প্রথম উপস্থাপনা তথা মাখুজ অথবা আল মুকদ্দমা বা আল ইস্তেহলাল দিয়ে শুরু করবে এবং উপসংহারে আল খতেমা বা ইক্তেতাহুল কালাম দ্বারা শেষ করবে। রচনার ক্ষেত্রে অবশ্যই কোরআনে আয়াত এবং হাদিসে কোটেশন দিবে। পয়েন্ট বা প্যারা শিরোনাম আরবিতে লিখবে। ফিকহ ও উসুলে ফিকহ। ফিকহ ও উসুলে ফিকহ সর্বমোট নম্বর থাকবে 100, নৈবেত্তিক 50। ফিকহ ও উসুলে ফিকহ নৈবেত্তিক প্রশ্নের জন্য তোমরা অবশ্যই মূল বই, গাইড ও টেস্ট পেপারের 10টি গুরুত্বপূর্ণ মাদ্রাসা প্রশ্ন ফলো করবে। বড় প্রশ্ন ফিকহ ও উসুলে ফিকহ 36 যোগ 14। এক্ষেত্রে তোমরা যদি সাজেশনের সকল প্রশ্ন ভালোভাবে পড়ো তাহলে আশা করা যায় তোমরা প্রয়োজনীয় সকল প্রশ্নের উত্তর যথাযথভাবে প্রদান করতে পারবে। আমরা এখন বাংলা প্রথম পত্র সম্পর্কে দেখব। বাংলা প্রথম পত্রে সর্বমোট নম্বর থাকবে 100, নৈবেত্তিকে 40, নৈবেত্তিকে 30। বাংলা সাহিত্যে নৈবেত্তিক প্রশ্ন অন্যান্য বিষয়বস্তুর তুলনায় একটু কঠিন, সুতরাং এই বিষয়ের জন্য তোমরা সকল গল্প ও কবিতার উপর তোমাদের ধারণা রাখতে হবে। কবি সাহিত্যিকদের ব্যাপারে একটা ধারণা নিবে। মূল বই ও টেস্ট পেপার অবশ্যই ফলো করবে। সৃজনশীলে 70 নম্বর থাকবে। তোমাদের সৃজনশীল প্রশ্ন পদ্ধতি খুবই ভয় পাও, তাই তোমাদের এই ভয়ভীতি দূর করার জন্য যে পরামর্শ তা হলো তোমরা অবশ্যই সকল গল্প ও কবিতা ভালোভাবে কয়েকবার পড়বে এবং প্রশ্ন হাতে পাওয়ার পর বোঝার চেষ্টা করবে উদ্দীপকটি কোন গল্পে, তারপর প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদান করবে। আর তোমরা এই ক্ষেত্রে টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ মাদ্রাসা সৃজনশীল প্রশ্নগুলো পড়তে পারো এবং গাইডের যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা পড়তে পারো। আমরা বাংলা দ্বিতীয় সম্পর্কে জানার চেষ্টা করব। বাংলা দ্বিতীয় পত্রে টোটাল 100 নম্বর থাকবে এবং এই 100 নম্বর তোমরা 100 নম্বরের ক্ষেত্রে নৈবেত্তিক নম্বর বা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর থাকবে 30। এছাড়া তোমাদের জন্য চিঠি, দরখাস্ত, ভাব সম্প্রসারণ বা সারাংশ এই কেন্দ্রিক বাকি 70 নম্বর থাকবে। তোমরা এগুলো সেভাবে পড়ার জন্য চেষ্টা করবে। এখন আমরা ইংরেজি প্রথম পত্র সম্পর্কে আলোচনা করব। ইংরেজি প্রথম পত্রে সর্বমোট নম্বর থাকবে 100। শিক্ষার্থীরা, তোমাদের কাছে ইংরেজি বিষয়টি হয়তো খুব কঠিন মনে হতে পারে, যার দরুন তোমরা অনেকেই পরীক্ষায় এই বিষয়ে খারাপ করো। তাই এই ব্যাপারে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে তোমরা যখন সিন কিংবা আনসিন পড়বে তখন ভালো করে প্রত্যেকটি গল্পের শব্দ অর্থ সহ অনুবাদ পড়বে, তাহলে এর আনুষঙ্গিক প্রশ্নগুলো তোমরা যথাযথভাবে উত্তর প্রদান করতে পারবে।
এক্ষেত্রে সিলেবাসে অন্তর্ভুক্ত বইয়ের সকল ভোকাবুলারি গ্রামার টেক্সটগুলো অর্থসহ পড়বে। টেস্ট পেপারের সকল ভোকাবুলারি এবং গ্রামার টেক্সট সলভ করবে, তাহলে আশা করা যায় তোমরা সব কিছু কমন পাবে। এরপরে তোমাদের জন্য প্যারাগ্রাফ, এর ক্ষেত্রে তোমরা টেস্ট পেপার পর্যালোচনা করে দেখবে অথবা তোমাদের গাইডে যে প্যারাগ্রাফগুলো আছে সেই প্যারাগ্রাফগুলো ফলো করবে। অ্যাপ্লিকেশন এবং লেটার, অ্যাপ্লিকেশন আর লেটার ক্ষেত্রে সাজেশন ও বোর্ড বইয়ের প্রশ্নগুলো তোমরা ফলো করলেই তোমাদের জন্য এনাফ। ইংরাজি দ্বিতীয় পত্রর ক্ষেত্রে এখন তোমাদের সম্পর্কে আলোচনা করব। ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। আর এই 100 নম্বরের পরীক্ষায় তোমরা কোনো ভয়ভীতি তোমাদের ভিতরে রাখবে না। তাই তোমাদের এই ভয়ভীতি দূর করার জন্য আমার পরামর্শ হলো, যদি তোমরা সিলেবাসে প্রত্যেকটি বিষয় সম্পর্কে ভালো ধারণা রাখো এবং তোমাদের গাইডের পরিপূর্ণ অনুসরণ করো, তাহলে তোমরা আশা করি সফল হতে পারবে। বিশেষ করে তোমরা ইংরেজি গ্রামারে যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো রুলস মাফিক পড়বা এবং রুলসগুলো সেগুলো আত্মস্থ করে বেশি বেশি অনুশীলন করবে। এরপরে আমরা যে বিষয় সম্পর্কে জানবো সেটি হচ্ছে ইসলামিক ইতিহাস সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ইসলামিক ইতিহাস বিষয়ে তোমরা পরিপূর্ণরূপে ইসলামী ইতিহাস ও সৃজনশীল প্রশ্ন পদ্ধতি সেহেতু তোমরা ইসলামী ইতিহাসে সর্বমোট 100 নম্বর থাকবে, নৈবেত্তিকে 30 নম্বর এবং সৃজনশীলে 70 নম্বর। তোমরা যে বিষয়টি দেখছো এটি অনেক আগের বিধায় বর্তমান পদ্ধতিতে 30 নম্বর হচ্ছে বহু নির্বাচনী এবং 70 নম্বর হচ্ছে সৃজনশীল। তাই ইতিহাসে নৈবেত্তিক প্রশ্নগুলোর তোমরা গাইড থেকে এবং মূল বই ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করবে। সৃজনশীলে 70 নম্বর। এই সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে টেস্ট পেপার এবং সাজেশন এবং মূল বইয়ের সকল অধ্যায়গুলো যথাযথভাবে পড়বে। এছাড়া যারা সায়েন্স নিয়ে পড়তেছ তারা পদার্থবিজ্ঞানের 100 নম্বরের ক্ষেত্রে প্রশ্নের উত্তর গাণিতিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে। গাণিতিক সমস্যার ক্ষেত্রে সমাধানের পর অবশ্যই একক সঠিকভাবে লিখবে। সংজ্ঞা দিলে অবশ্যই উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। বৈশিষ্ট্য তালিকা আকারে লিখবে। বৈজ্ঞানিক সূত্র ভালোভাবে মুখস্থ করবে, নিজের মন গড়া মত কিছু করবে না। সূত্রের সাথে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে। পদার্থের সংকেত ও একক যাতে ভুল না হয় তা ভালোভাবে পড়বে। যে কোনো ব্যাখ্যা লিখতে গিয়ে বড় করার প্রয়াসে হয়তো কিছু বা অপ্রাসঙ্গিক কিছু লিখবে না। প্রশ্নের উত্তর যদি চিত্র থাকে তবে অবশ্যই আঁকতে হবে। সংজ্ঞা, গাণিতিক সমস্যা, পরীক্ষা সংক্রান্ত বিষয়ের প্রতি তোমরা বেশি গুরুত্ব দিবে। যেহেতু প্রশ্নের ধরন সৃজনশীল তাই পাঠ্য বইয়ের প্রতি তোমরা বেশি গুরুত্ব দিবে। এখন আমরা রসায়ন সম্পর্কে কিছু পড়াবো। রসায়নে সর্বমোট 100 নম্বর থাকবে। বৈশিষ্ট্য, সংজ্ঞা, উদাহরণ, পার্থক্য, বিশিষ্ট প্রশ্নের উত্তর লিখে বেশি বেশি নম্বর পাওয়া যাবে। সুতরাং তোমরা এদিকে মনোযোগী হবে। উদাহরণ, আণবিক সংকেত, পার্থক্য বা রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত প্রশ্নের উত্তর দিলে বেশি নম্বর পাবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া ও বিক্রিয়া সংগঠনের শর্ত ও কারণসমূহ ভালোভাবে তোমাদের জানা থাকতে হবে। গুরুত্বপূর্ণ ও বেশি ব্যবহৃত মৌলসমূহের পারমাণবিক সংখ্যা ও ভর জানা থাকতে হবে। প্রশ্নের প্রসঙ্গক্রমে কোনো মৌলের প্রতীক অথবা নাম লিখলে পাশে ব্র্যাকেটে এর সংখ্যা লিখে দিবে। তাহলে আমরা রসায়ন এবং পদার্থ সম্পর্কে জানলাম। এরপরে আমরা জীববিজ্ঞান সম্পর্কে জানার চেষ্টা করব। প্রশ্ন উত্তরে যদি টেক্সট বইয়ের চিত্র থাকে তবে তা অবশ্যই তোমরা অঙ্কন করবে। চিহ্নিতকরণহীন চিত্রে কোনো নম্বর তোমরা পাবে না। চিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। চিত্র অঙ্কনে HB অথবা 2B পেন্সিল ব্যবহার করবে। চিত্র এঁকে চিহ্নিতকরণ ডানে বামে লিখবে। চিত্রসহ প্রশ্ন উত্তর লেখার চেষ্টা করবে। বিভিন্ন সন ও বৈজ্ঞানিক নাম ইংরেজিতে লিখবে। প্রশ্নের উত্তর পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবে। প্রশ্নের উত্তরে অহেতুক কিছু না লিখে যুক্তিসঙ্গতভাবে গুছিয়ে লিখবে। বৈজ্ঞানিক নামের ইংরেজি বানানের প্রতি সতর্কতা অবলম্বন করবে। প্রশ্নের সঙ্গতি রেখেই উত্তর দেওয়ার চেষ্টা করবে। বিজ্ঞানীদের নামের বানান ও তাদের উক্তি সঠিকভাবে লিখবে। তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা
দাখিল পরীক্ষার্থীদের জন্য কিছু পরামর্শ এবং সিলেবাস কেন্দ্রিক কিছু আলোচনা করলাম। আশা করি তোমরা আলোচনা থেকে উপকৃত হবে এবং এই আলোচনা থেকে তোমরা যে বিষয়গুলো তোমাদের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো তোমরা দ্রুত সমাধান করার চেষ্টা করবে। আশা করি তোমরা ভালো ফলাফল অর্জনে সক্ষম হবে এবং সবসময় ধৈর্য সহকারে তোমরা সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করবে। অবশ্যই তোমরা যদি সেভাবে ধৈর্য সহকারে সামনের দিকে থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম জাযা এবং উত্তম ফলাফল অর্জনে তৌফিক দিবেন। তাহলে আজকে আমরা এ পর্যন্ত দাখিল পরীক্ষার্থী এবং নবম দশম শ্রেণীতে যারা রয়েছে তাদের সিলেবাস সম্পর্কে আমরা এতক্ষণ পর্যন্ত বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমরা এর থেকে উপকৃত হবে। আগামীতে আমরা ইনশাআল্লাহ দাখিল নবম এবং দশম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র এবং প্রথম পত্রের প্রশ্নগুলোর উপর টিউটোরিয়াল করার চেষ্টা করব। ধারাবাহিকভাবে প্রশ্নগুলো আমরা এইভাবে ভিডিওর মাধ্যমে দিতে চেষ্টা করব। তোমরা ভিডিওগুলো যথাযথভাবে দেখবে এবং উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করি। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।